শেষ হলো কক্সবাজারের লকডাউন, সৈকতে ফিরছে পর্যটক, পর্যায়ক্রমে খুলতে শুরু করেছে দোকানপাট। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বাড়ছে তিস্তা, সুরমা, কুশিয়ারা সহ বিভিন্ন নদ নদীর পানি। দ্বিতীয় দফায় পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। সরকারি নির্দেশনা মানছে না নারায়ণগঞ্জের ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানগুলো, কিস্তি পরিশোধে ধার দেনা করছেন ঋণ গ্রহীতারা। নির্বাচন পেছানোর আইনগত কোনো সুযোগ নেই, সাংবিধানিক কারণে উপনির্বাচনের সিদ্ধান্ত, যশোরে বললেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। আসসালামু আলাইকুম, মেহেদী হাসান খান আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি জেলা সংবাদে। এতক্ষণ বলছিলাম সংবাদ শিরোনাম, এবারে জানাতে চাই পুরো খবর। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশে প্রথম রেড জোন ঘোষিত শহর পর্যটন নগরী কক্সবাজার। 2 মেয়াদের লকডাউন গত 30 জুন শেষ হয়, কিন্তু চলমান সাধারণ ছুটি শেষ হচ্ছে আজ। এর মধ্যেই সমুদ্র সৈকতে দেশি বিদেশি পর্যটকদের উপচে পড়া ভিড়। ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। কক্সবাজার প্রতিনিধি এম সাইফুল ইসলামের তথ্য ভিডিও চিত্রে জানাচ্ছেন রাজিয়া সুলতানা স্মৃতি। করোনা মহামারীর কারণে কক্সবাজারে জারি করা সাধারণ ছুটির মেয়াদ শেষ হচ্ছে আজ। তবে ছুটির শেষ ভাগে হঠাৎই বেড়েছে বেড়াতে আসা মানুষের সংখ্যা। আগেভাগে লকডাউন কিছুটা শিথিল হওয়ায় সৈকতে বেড়েছে পর্যটক। কক্সবাজার সৈকতের অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। এখন দেশ সুস্থ হওয়ার সাথে সাথে কক্সবাজার সি বিচে পর্যটকের অনেক দল। হঠাৎ করে কক্সবাজার আসা হয়েছে, এখন যে হিসাবে আসা দেখা হচ্ছে মোটামুটি ভালো লাগতেছে। এই সৈকতকে ঘিরে যাদের জীবন জীবিকা, তারাও খুশি পর্যটকের আগমনে। তবে বেড়াতে আসা বেশিরভাগই স্থানীয় ভ্রমণকারী। বাসায় এখন প্রায় 3-4 মাস বন্দি ছিলাম, তো এখন বিচে এসে অনেক ভালো লাগতেছে। এতদিন পর এসছি, মানে খুবই ভালো লাগছে আর কি বলবো। পাশাপাশি অনেক বিনোদন কেন্দ্র, দোকানপাট, হোটেল, মোটেল খুলতে শুরু করেছে। দীর্ঘদিন কক্সবাজার সমুদ্র সৈকত বন্ধ থাকার কারণে পর্যটক আনাগোনা একদম ছিল না। আমরা আশা করব অল্প কিছুদিনের মধ্যেই জেলা প্রশাসন আমাদের যে পর্যটন কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্যগুলি রয়েছে, এই ব্যবসা প্রতিষ্ঠানগুলি খুলে দেবে, যেহেতু এরা অর্থনৈতিকভাবে খুব কষ্টের মধ্যেই আছে। এদিকে শুক্রবার পর্যন্ত 3000-এরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে জেলায়। এর মধ্যে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা 45 জনের বেশি। স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা। এখন আসলে মানুষ যেহেতু লকডাউন নাই, এটা শোনার পর থেকে আসলে অনেক মানুষ এখানে ভিড় করতেছে। অবশ্যই আমরা পর্যটকদের উৎসাহিত করতেছি, তাদেরকে বলতেছি অবশ্যই তারা স্বাস্থ্যবিধি মেনে এবং সবাই মাস্ক ব্যবহার করে সামাজিক দূরত্ব বজায় রেখে তারা বিচে আনন্দ উপভোগ করবে। এক্ষেত্রে তাদেরকে কোনো বাধা নেই। তবে যারা স্বাস্থ্যবিধি না মানবে তাদেরকে আমরা সচেতন করতেছি, কিন্তু সবাই স্বাস্থ্যবিধি মেনে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে। রাজিয়া সুলতানা স্মৃতি, মাই টিভি নিউজ ডেস্ক। কক্সবাজারে আজ লকডাউন ও সাধারণ ছুটির মেয়াদ শেষ হয়েছে। দর্শক, এ নিয়ে কক্সবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সাইফুল ইসলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কক্সবাজার থেকে যদি করোনার পরিস্থিতি সর্বশেষ আপনাকে জানাতে যাই, প্রথমে জানাতে হয় কক্সবাজারে আজ পর্যন্ত 3000-এরও অধিক করোনা রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে 47 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও কক্সবাজারের যে উকিয়া টেকনাফের 34টি রোহিঙ্গা ক্যাম্প রয়েছে, সেখানে 55 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সেখান থেকে 5 জনের করোনা রোগীর মৃত্যু হয়েছে। এছাড়াও কক্সবাজারে যে আজ পর্যন্ত যে লকডাউন ও সাধারণ ছুটির মেয়াদ ছিল, সেটি কিন্তু কোনো নতুন করে কোনো সিদ্ধান্ত হয়নি। আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। একটু আগে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি সভায় উপস্থিত ছিলাম। সেখানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমেদ। সেখানে তিনি কক্সবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন আলোচনা করেন। সেখানে রয়েছিল কক্সবাজারের ত্রাণ ও স্বাস্থ্য বিষয়ক, এছাড়াও কক্সবাজারের যে লকডাউন
এবং সামনে যে আগত ঈদুল আজহা উপলক্ষে কুরবানি পশুর হাট নিয়ে বিশেষ আলোচনা হয়। আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, কক্সবাজারে যে সার্বিক বিষয়গুলির মধ্যে যে পর্যটন খাতকে প্রাধান্য দিয়ে জীবন ও জীবিকার যে বিষয় রয়েছে সেদিকে প্রাধান্য দিয়ে কক্সবাজারে লকডাউন শিথিল করা হয়েছে। এছাড়াও কক্সবাজারে যে জনসমাগম থেকে বিরত থাকার জন্য আগামী ঈদুল আজহা পর্যন্ত কক্সবাজার যে সমুদ্র সৈকতে কোনো পর্যটক যাতে নামতে না পারে সে বিষয়ে খেয়াল রাখার জন্য বলা হয়েছে। এ ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সাইফুল ইসলাম আপনাকে। এবারে বন্যা পরিস্থিতি। কয়েকদিনে টানা বর্ষণ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। পাশাপাশি বাড়তে শুরু করেছে হাওরের পানির উচ্চতাও। এতে করে দ্বিতীয় দফায় পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। সিলেটের কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি ও সারিঘাটে সারি নদীর পানিও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে গত 24 ঘন্টায় সিলেটের কানাইঘাটে সর্বোচ্চ 82 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ভারী বর্ষণ আর সীমান্তের ওপার থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলের পানিতে নীলফামারী ডিমলা ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যারেজের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, আজ সকাল 9টা থেকে তিস্তা নদীর পানি বেড়ে বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির প্রবল চাপ নিয়ন্ত্রণে 52টি গেটের মধ্যে 44টি গেট খুলে দেওয়া হয়েছে। তিস্তা নদীর তীরবর্তী চরাঞ্চলগুলোতে পানি ঢুকে বন্যা পরিস্থিতি অবনতি ঘটেছে। এদিকে টাঙ্গাইলে আবারও বাড়ছে যমুনা নদীর পানি। 24 ঘন্টায় যমুনা নদীর পানি 15 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 25 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর পানি বৃদ্ধির সাথে সাথে ভাঙ্গনও বেড়েছে। কালিহাতী উপজেলার বেলটিয়া বাড়ি এলাকায় নতুন করে 20টি ঘর নদীতে বিলীন হয়ে গেছে। নদী গর্ভে চলে গেছে আনালিয়া বাড়ি বেলটিয়া সড়ক। হুমকিতে মসজিদ, ঘরবাড়ি ও ফসলি জমি। দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি এলাকাবাসীর। কিস্তি আদায়ে সরকারি নির্দেশনা মানছে না করোনার হটস্পট নারায়ণগঞ্জের ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানগুলো। এখনও কিস্তি পরিশোধ না করলে আর কখনোই ঋণ দেওয়া হবে না, এমন শর্ত জুড়ে দিয়ে কিস্তি দিতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের। যে কারণে আর্থিক সংকটে থাকা গ্রাহকরা কিস্তি দিতে গিয়ে আবারও ধার দেনা করতে বাধ্য হচ্ছেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের তথ্যচিত্রে জানাচ্ছেন নূর মোহাম্মদ। করোনায় বিপর্যস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। অনেকেই কর্মহীন, যাদের কাজ আছে তাদেরও কমে গেছে উপার্জন। এমন বাস্তবতায় অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক পরিস্থিতি মোকাবিলায় আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় স্থগিত করে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। এই সময়ের মধ্যে কোনো গ্রাহককে কিস্তি পরিশোধে দেয়া যাবে না কোনো চাপ। এমন নির্দেশনা থাকলেও নারায়ণগঞ্জের চিত্র একেবারেই উল্টো। এখানকার বিভিন্ন ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠান কিস্তি দিতে বাধ্য করছে বলে অভিযোগ গ্রাহকদের। এখন কাম কাজ নাই, তারপরও হেরা কিস্তিটা নিয়ে যায়। আর যদি না বলি তাহলে সঞ্চয় থেকে বইয়ের থেকে নিয়ে যায়। যদি কিস্তি না দেয় তাহলে অবস্থা খারাপ আছে। ম্যানেজার আমার এমনি কয়ে গেছে। চাপের মুখে কিস্তি পরিশোধে ফের ধার দেনার জালে আটকা পড়ছেন অনেক গ্রাহক। এমন অভিযোগের পরও প্রতিষ্ঠানগুলোর দাবি বাধ্য করা হচ্ছে না গ্রাহকদের। সম্পূর্ণ কিস্তি আদায় করার কথা বলে না, বলছে যদি যোগাযোগ করার জন্য এককভাবে যদি কেউ পারে স্বেচ্ছায় দেয় তাদের কাছে আনার জন্য। প্রতিষ্ঠান যেভাবে কয় আমরা সেভাবেই কাজ করি, ঠিক আছে। আমাদের বলছে কিস্তি আনতে হবে, আমরা কিস্তি নেই। যদিও উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, নির্দেশনা অমান্য করে কিস্তি আদায়কারীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। প্রেশার ক্রিয়েট করবে না 30 সেপ্টেম্বর পর্যন্ত। প্রেশার ক্রিয়েট করছে, জোর জবরদস্তি করছে, তো অবশ্যই আমাদেরকে জানাতে হবে এবং আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা বলেছেন, কোনো ব্যক্তি বা দলকে সুবিধা দিতে নয়, সাংবিধানিক কারণেই করোনার মধ্যে উপনির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের কাছে নির্বাচন পেছানোর আইনগত কোনো সুযোগ নেই। দুপুরে যশোর
6 কেশবপুর আসনের উপনির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত প্রার্থীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহাদাত হোসেন চৌধুরী, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খান, খুলনা বিভাগীয় কমিশনার ডক্টর আনোয়ার হোসেন হাওলাদার, ডিআইজি ডক্টর খন্দকার মহিদুদ্দিন এ সময় উপস্থিত ছিলেন। জনগণের পাশে ছিলেন এবং জনগণের পাশে থাকেন, তার সাথে যোগ হয়েছে করোনা। আবার করোনা প্রসঙ্গ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম মারা গেছেন। আজ সকাল 9টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রামেক হাসপাতালের উপপরিচালক ডাক্তার সাইফুল ফেরদৌস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে রাজশাহীতে চিকিৎসক সহ 24 ঘন্টায় 43 জন করোনা পজিটিভ হয়েছেন। এই নিয়ে রাজশাহীতে মোট 1512 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদিকে নোয়াখালীতে দিন দিন বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। জেলা সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেকারের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় 47 জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা 2487 জন ও মৃতের সংখ্যা 53 জন। ময়মনসিংহে নতুন করে আরও 37 জনের করোনা পজিটিভ হয়েছে। গত 24 জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 2184 জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1550 জন। কোভিড-19-এর হটস্পট খ্যাত গাজীপুরের নতুন করে আরও 34 জন কোভিড-19 শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা 3829 জনে। কোভিড-19 শনাক্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 48 জনের এবং সুস্থ হয়েছেন 1653 জন। সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী এই তথ্য জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন মোহাম্মদ খায়রুজ্জামান। প্রাণঘাতী করোনা ভাইরাসে 7 মাসের গর্ভবতী নারী, স্বাস্থ্যকর্মী, আনসার, বিজিবির সদস্য ও সাংবাদিক সহ 17 জনের নমুনা পরীক্ষায় সংক্রমণ শনাক্ত হয়েছে। জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান সোহান এই তথ্য জানান। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 702 জন। গত 24 ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে চিকিৎসক ও পুলিশ সদস্য সহ আরও 15 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট 341 জন করোনা আক্রান্ত হয়েছেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার থেকে শনিবার পাওয়া নমুনা রিপোর্টে 15 জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ। আশঙ্কাজনক হারে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কঠোরভাবে লকডাউন চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এলাকায়। বন্দরনগরী চট্টগ্রামে গত 24 ঘন্টায় 7টি ল্যাবে মোট 1099টি করোনা নমুনা পরীক্ষার মধ্যে 192 জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে 158 জন এবং উপজেলাগুলোতে 34 জন। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও 2 জন। চট্টগ্রামে এ পর্যন্ত মারা গেছে 214 জন। পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা কৃষি কর্মকর্তা সহ পর্যটন নগরী কুয়াকাটার বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থানরত 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে নির্মাণাধীন কাজে অংশ নেওয়ার জন্য আসা 17 শ্রমিক সহ মোট 21 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বগুড়ায় TMSS মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য বিভাগের আয়োজনে করোনা চিকিৎসা ব্যবস্থা নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপনির্বাহী পরিচালক ডাক্তার মোহাম্মদ মতিউর রহমান, স্বাস্থ্য বিভাগের নির্বাহী উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার AKM মাসুদুর রহমান সহ আরও অনেকে। এই সময় জানানো হয় আজ পর্যন্ত হাসপাতালটিতে মোট 336 জন করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে 209 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-19 চিকিৎসায় নিয়োজিত ডাক্তার ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে দুপুরে মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।
রাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার কাজী হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব জনাব ইউসুফ হারুন। এই সময় সেখানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস.এম. মুস্তফা কামাল, নার্স সহ জেলা প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ। ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাস পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সকালে জেলা প্রশাসক হায়াতুদ্দৌলা খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ। সভায় পুলিশ সুপার আনিসুর রহমান, সিভিল সার্জন ডাক্তার একরামুল্লাহ, সেনাবাহিনীর প্রতিনিধি, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, সরকারি বেসরকারি কর্মকর্তারা, রাজনৈতিক ও সাংবাদিক সভায় এই সময় উপস্থিত ছিলেন। সভায় জেলার করোনা বিষয়ে তুলনামূলক চিত্র তুলে ধরা হয়। তাছাড়া আসন্ন কোরবানির ঈদে সরকারি নির্দেশিত করোনা বিধি মেনে উদযাপনের প্রস্তুতি গ্রহণ করতেও আলোচনা করা হয়েছে। নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে প্রতিবন্ধী কিশোরী গণধর্ষণ মামলার প্রধান আসামি আকরাম হোসেন পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এ ঘটনায় 3 পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্রগুলি উদ্ধার করা হয়। গত 6 জুন উপজেলার অর্জুনতলা গ্রামের এক প্রতিবন্ধী মেয়েকে আকরাম সহ 4 জন দিনে দুপুরে পার্শ্ববর্তী কবরস্থানে গণধর্ষণ করে। এই মামলায় মোট 4 জন আসামির মধ্যে এর আগে 3 জন গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছেন। শনিবার রাত 3টার দিকে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। এই সময় 3 পুলিশ সদস্য আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি, 2 রাউন্ড কার্তুজ উদ্ধার করে। রাজশাহীতে যাত্রীবাহী বাস ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। শুক্রবার রাত 8টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার আলিফ লাম মিম ভাটা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারণ চন্দ্র বর্মন এই 3 জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হতাহত সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। নিহত 2 জন পুরুষ, তাদের বয়স আনুমানিক 45 বছর। তারা ঘটনাস্থলে মারা গেছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় আহত 3 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাষ্ট্রায়ত্ত সব পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল, স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনা প্রতিরোধ এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী ঠাকুরগাঁও জেলা সংসদ। দুপুরে শহরের চৌরাস্তার মোড়ে জেলা সংসদের আয়োজনে কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী প্রতিবাদ সভায় উদীচী ঠাকুরগাঁও জেলা সংসদের সভাপতি সেতারা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্প গোষ্ঠী ঠাকুরগাঁও জেলা সংসদের উপদেষ্টা আবু মহিউদ্দিন, সহসভাপতি MS আহমেদ রাজু, জেলা ঘাতক দালা নির্মূল কমিটির সভাপতি সুচরিতা দেব। সভায় বক্তারা অবিলম্বে সরকারের কাছে এসব সিদ্ধান্ত বাতিলেরও দাবি জানান। মেহেরপুরে গাংনীতে সামাজিক দূরত্ব বজায় রেখে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। সকালে দিবসটি উপলক্ষে গাংনী উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ উপজেলা চেয়ারম্যান MA খালেক। উপজেলা নির্বাহী অফিসার RM সেলিম শাহ নেওয়াজের সভাপতিত্বে পরিবার পরিকল্পনার কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন। মহামারী কোভিড-19 প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি, এই স্লোগানকে সঙ্গে নিয়ে জনসংখ্যা দিবস উপলক্ষে হবিগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক নুরুল ইসলাম, হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিজন ব্যানার্জি, হবিগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার নাসিমা খানম। অনুষ্ঠানে বিভিন্ন স্বাস্থ্য ক্লিনিকের মাঠ পর্যায়ে কর্মীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে পিরোজপুরের কাউখালীতে বিশ্ব জনসংখ্যা দিবস 2020 উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিবার পরিকল্পনা সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা সহকারী ভূমি কমিশনার মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মৃদুল আহমেদ সুমন। বক্তব্য আরও রাখেন চিরাপাড়া পাটসাতুরিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবুল কালাম আজাদ সহ আরও অনেকে। বরগুনা সদর পৌরসভার 5 নং ওয়ার্ডে এক গৃহবধূর
রহস্যজনক মৃত্যু হয়েছে। গৃহবধূর বাবার পরিবার থেকে দাবি করছেন পারিবারিক কলহের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, হত্যাকাণ্ড ভিন্ন খাতে নেয়ার জন্য প্রশাসনকে খবর না দিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্বামী ও তার ভাগ্নে রিয়ান। এ ব্যাপারে লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলা দায়ের করা হয়েছে বরগুনা সদর থানায়। কুমিল্লার গোমতী নদীতে নৌকাডুবিতে নিখোঁজ হওয়া 2 যুবকের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল দিনব্যাপী চেষ্টা চালিয়ে গেলেও তাদের সন্ধান পায়নি ডুবুরি দল। পরে আজ সকালে ওই 2 জনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। লাশ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতরা ঢাকা থেকে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছিল কুমিল্লায়। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাবা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ABM মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে উপহারস্বরূপ চট্টগ্রামে কয়েক শত রোগীদের সম্পূর্ণ ফি চিকিৎসা, বিনামূল্যে ঔষধ, অক্সিজেন প্রদান ও পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। দুপুরে চট্টগ্রামের 2 নম্বর গেটের মেয়র গলিতে জনসেবামূলক এই কর্মসূচির উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গার জীবননগরে ফার্নিচার ব্যবসায়ীকে সালিশে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মুক্তার ও দফাদার বরকতের বিরুদ্ধে গত মঙ্গলবার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গোডাউন পাড়ায় ইউনিয়ন পরিষদে ব্যাপক মারপিটে গুরুতর আহত হয়ে পড়লে ফার্নিচার ব্যবসায়ী আসাদুলের পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কোভিড-19 আক্রান্তদের চিকিৎসা সেবায় কক্সবাজার জেলা সদর হাসপাতালকে উন্নত ও আধুনিকায়ন করা হয়েছে বলে জানান স্থানীয় ত্রাণ কার্যক্রমের সমন্বয়ক হেলাল উদ্দিন আহমদ। গতকাল পৌরসভার বিজিবি ক্যাম্প এলাকায় চৌধুরীপাড়ায় নবনির্মিত কক্স হেলথ কেয়ার হসপিটালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সময় পৌর কাউন্সিলর বৃন্দ, আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। দেশে ধানের ব্যাপক ফলন হয়েছে। এতে করে খাদ্য সংকটের কোনো পরিস্থিতি হওয়ার আশঙ্কা নেই বলে জানান খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোসাম্মদ নাজমা আরা খানুম। শনিবার সকালে দর্শন সরকারি খাদ্য গুদাম পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। এ সময় তিনি বলেন, কিছু ব্যবসায়ী অবৈধভাবে ধান মজুত করে দেশে খাদ্য সংকটের সৃষ্টির পায়তারা করছে। এসব অবৈধ মজুতদার ব্যবসায়ীদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিটি জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান নাজমা আরা খানুম। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্লাজমা থেরাপি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এই সময় করোনা জয়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল প্লাজমা ডোনেট করেন। শনিবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্লাজমা থেরাপি কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য, মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার। গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় দিনাজপুরের 92টি মসজিদ, মন্দির, বিভিন্ন ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে 62,57,666 টাকার চেক বিতরণ করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে স্ব প্রতিষ্ঠানের প্রধানদের হাতে এসব অর্থ প্রদান করেন তিনি। সদর উপজেলা নির্বাহী অফিসার মাকফুরুল আহসান আব্বাসীর সভাপতিত্বে এই সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইমদাদ সরকার। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য ঘরে বসে কোরবানির জন্য পশু ক্রয় বিক্রয় নিমিত্ত উদ্বোধন হল কুমিল্লা অনলাইন পশুর হাট অ্যাপস। শুক্রবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুম কনফারেন্সের মাধ্যমে অ্যাপসটির উদ্বোধন করেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। জেলা প্রশাসক মোহাম্মদ আবুল ফজল মীরের সভাপতিত্বে জুম কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, সংসদ সদস্য হাজী আকম বাহাউদ্দিন বাহার, সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ, সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, সংসদ সদস্য সেলিমা আহমদ মেরি, তথ্য যোগাযোগ প্রযুক্তি সচিব NM জিয়াউল হক সহ আরও অনেকে।
করোনা সংক্রমণ রোধে নড়াইলে সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব সামগ্রী বিতরণ করা হয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে। জেলা প্রশাসক আঞ্জুমান আরা এই সুরক্ষা সামগ্রী প্রদান করেন। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইয়ারুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদ হাসান। এই সময় জেলায় দায়িত্বরত সাংবাদিকদের পক্ষেই ইউনিট প্রধানেরা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহণ করেন। নওগাঁ শহর মাদকমুক্ত ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে শহরের ডিগ্রি মোড়ে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এই বিট কার্যালয়ের উদ্বোধন করেন নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মানিক কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিবুল আক্তার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ময়মনসিংহের মহানগরীতে অনুমোদনবিহীন একটি বহুতল ভবন নির্মাণের কাজ বন্ধ করল সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। দুপুরে সিটি কর্পোরেশন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নগরীর চরপাড়ায় অভিযান চালিয়ে নির্মাণাধীন এই বহুতল ভবনের কাজ বন্ধ করে দেন এবং ভবন মালিককে সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়ে নির্মাণের কাজ করার নির্দেশ দেন। অন্যথায় জেল জরিমানা করা হবে বলেও সতর্ক করেন। এর আগে মৌখিকভাবে ভবনের নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ অমান্য করায় 10,000 টাকা জরিমানা করা হয়। এই সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের কমলগঞ্জে ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগানে মুন্না পাশি ও জগৎ নুনিয়া নামে 2 শিশুকে মোবাইল চুরির অপরাধে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। শুক্রবার বিকেলে নির্যাতনের পর মুচলেকা দিয়ে অভিভাবকের কাছে তাদের ছেড়ে দেওয়া হয়। পরে তারা কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সন্ধ্যায় শিশুদের অভিভাবক মামলা দায়ের করলে রাতেই আসামি শাহাদাতকে গ্রেপ্তার করা হয়। সিরাজগঞ্জের তারাশে বাংলাদেশ কিন্ডার গার্ডেন ঐক্য পরিষদের উদ্যোগে 10 দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পৌর সদরের রেনেসা কিন্ডার গার্ডেন চত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তাগণ বলেন, করোনাকালীন সময়ে দীর্ঘ প্রায় 4 মাস প্রতিষ্ঠান বন্ধ থাকায় কোনো প্রকার বেতন ভাতা না পেয়ে কিন্ডার গার্ডেনের শিক্ষক কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। তাই তারা সরকারের কাছে সহযোগিতার দাবি জানান। মাই টিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মা মরহুমা ওমেদা বেগমের মৃত্যুবার্ষিকীতে রাজশাহীর চারঘাট বাঘা প্রতিনিধি ফাইজুল ইসলাম জনির উদ্যোগে রাজশাহীর বাঘা উপজেলার স্বরের হাট এতিমখানাতে 120 জন এতিম ও 40 জন বৃদ্ধাকে নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন এতিমখানার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ শামসুদ্দিন সরকার। জেলা সংবাদ এই পর্যন্তই। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। শেষ হলো কক্সবাজারের লকডাউন, সৈকতে ফিরছে পর্যটক, পর্যায়ক্রমে খুলতে শুরু করেছে দোকানপাট। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বাড়ছে তিস্তা, সুরমা, কুশিয়ারা সহ বিভিন্ন নদ নদীর পানি। দ্বিতীয় দফায় পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। সরকারি নির্দেশনা মানছে না নারায়ণগঞ্জের ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানগুলো, কিস্তি পরিশোধে ধার দেনা করছেন ঋণ গ্রহীতারা। নির্বাচন পেছানোর আইনগত কোনো সুযোগ নেই, সাংবিধানিক কারণেই উপনির্বাচনের সিদ্ধান্ত, যশোরে বললেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytv ভিডিও নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা ও twitter/mytv বাংলা। পরবর্তী ইংরেজি সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে মেহেদী হাসান খান। আর দর্শক, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ।